পরিবারের কাছে যেতে পারতেছে না, সেই 22 বছর বয়সে 25 বছর বয়সে আসছে বাই ওয়াকিং, তারা 27 বছর 25 বছর ওয়েট করতেছে গ্রিন কার্ডের জন্য। মানে একটা গ্রিন কার্ডের জন্য 27 বছর, এর মধ্যে কি আসতে পারবে না? তুমি আসলে আর ব্যাক করতে পারবে, তুমি আসতে পারবে। তুমি অ্যাপ্লাই করে 2005 সালে, সেটা এটা আসলে লেন্দি প্রসেস হইতে 2019 সালে হয়ে যায়। 19 সালে 2005 সালে অ্যাপ্লাই করছে, 2019 সালে অনেকে আমাকে বলে তোমার ভাইকে নাও না কেন? কেমনে বলবো? আমার চাচা তার ভাইকে নিছে 14 বছর পরে, আমার ভাই, আমি মাত্র সিটিজেন হইলাম, আমার ভাইও যদি আমি অ্যাপ্লাই করি এখন, উনি আসবে আরো 14 বছর পরে, আরো 14 বছর পরে। সি, তো ইটস নট ইজি। অনেকে মনে করেন খুব সহজ না। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে একটা ব্র্যান্ড নিউ পডকাস্টে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আলামিন শেখ। আজকে আমার সাথে গেস্ট আছেন সবুজ মণ্ডল। তো সবুজ ভাই, আপনাকে আমাদের পডকাস্টে স্বাগত জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ প্রিয় আলামিন, আমার খুব কাছের একজন ছোট ভাই। এখানে আসতে পেরে আমি খুবই আনন্দিত। ধন্যবাদ আমাকে আনার জন্য, আমাকে ডাকার জন্য। আজকের যেই মূলত আমাদের পডকাস্ট, এই পডকাস্টটা হবে ইউএস এর গ্রিন কার্ড নিয়ে, যেটা আসলে ম্যাক্সিমাম মানুষের একটা লাইফের ড্রিম থাকে যে ইউএস এর একটা গ্রিন কার্ড পাওয়ার। গ্রিন কার্ড পাওয়ার পরে এবং আগে যে চ্যালেঞ্জগুলো ছিল, কিভাবে গ্রিন কার্ড পাইলো, লাইফ কিভাবে পরিবর্তন হইলো, এই টোটাল জার্নিটা সম্পর্কে আমরা সবুজ ভাইকে জানবো। আমি দেখছিলাম ভিডিওতে সবুজ ভাই যখন ভিডিও আপলোড দেয়, যখন গ্রিন কার্ড পাওয়ার পরে একটা পতাকা নিয়ে, একটা ফ্ল্যাগ নিয়ে, তখন আসলে যে মোমেন্টটা, এটা টাকা দিয়েও কেনা যাবে না, ঠিক না? আচ্ছা, আমরা প্রথমে শুরু করি আপনার একটু সংক্ষিপ্ত পরিচয় দিয়ে। অসংখ্য ধন্যবাদ। আজকের এই পডকাস্টে যারা আমাদের ভিডিও দেখতেছেন সবাইকে শুভেচ্ছা। আমি মোহাম্মদ সবুজ মণ্ডল, আমি রাজবাড়ির সন্তান। আমি আপাতত আমেরিকার নিউ ইয়র্কে বসবাস করতেছি এবং ওখানে আমি একটা বিজনেসের মধ্যে আছি। আমার জন্য দোয়া করবেন। এই তো। আপনার গ্রিন কার্ড পাওয়ার আগে আপনার লাইফটা আসলে কেমন ছিল, এখন কেমন? আচ্ছা, ওইটা গ্রিন কার্ড বলতে আমার গ্রিন কার্ড ছিল, এটা নিয়ে আমি অনেক ডিটেলসে বলবো। তার আগে আমি ওইটা ছিল পাসপোর্ট, আমেরিকার নাগরিকত্ব পাওয়া আর কি। আর এই গ্রিন কার্ড ব্যাপারে অনেক কথা আছে, যেটা আজকে যেহেতু একটা সুযোগ পাইছে এখানে বলি। আমারটা থাকলো, আপনার সবাই সাথে থাকবেন। আমি কিভাবে গ্রিন কার্ড পেলাম এবং কিভাবে ওই দেশের নাগরিক হলাম, পাসপোর্ট পাইলাম, এ ব্যাপারে শেষে বলা হবে। তোমার যারা আমেরিকাতে ইন করে, অনেক ওয়ে আছে, অনেকগুলো ওয়েতে। কেউ স্টুডেন্ট ভিসা আসতেছে, রাইট? কেউ আসতেছে তোমার ট্রাভেল ভিসায়, হ্যাঁ, তারা মাল্টিপল ভিসা নিয়ে আসতেছে। আবার কেউ আসতেছে ইমিগ্রেন্ট ভিসায়, কেউ ভিসা আসতেছে বিজনেস করার জন্য। তো এখন এক একজনের প্রেক্ষাপট এক এক রকম। আমি দেখতে পাইছি যে নিউ ইয়র্কে প্রায় বাংলাদেশের 64 জেলারই মানুষ আছে, বিভিন্ন বর্ণের, বিভিন্ন ধরনের, বিভিন্ন যোগ্যতার মানুষ। তো এই সকল যোগ্যতার মানুষ কিন্তু তারা আমেরিকায় গেছে ভালো একটা লাইফ লিড করার জন্য, তাই না? তো এখানে যাওয়ার পরে কিন্তু অনেক ঝামেলা বলতে অনেক কিছু ফেস করতে হয়েছে। যারা নতুন অবস্থায় গেছে, অনেকে থাকার জায়গা পায় নাই, কষ্ট হয়েছে। নতুন মানুষ কোথায় থাকবে? আবার অনেকেই কাজের জন্য খুব বিঘ্নতা ছিল, মানে পরিচিত লোক না থাকলে যেটা হয় আর কি। আমার ব্যাপারটা খুব সহজলি হয়েছে, এটা শেষে বলতেছি কিভাবে কি হয়েছে। তবে তার আগে আমি কিছু পরিচিত লোকের কথা বলি। আমার এক ফ্রেন্ড, আমরা একসাথে ক্রিকেট খেলি আমেরিকাতে, নিউ ইয়র্কে। তো ওরা স্টুডেন্ট ভিসা আসে। তো স্টুডেন্ট ভিসা আসার পরে তারা কিন্তু গ্রিন কার্ড পায় নাই। তারা এটা এখনই পাবে না, তাদের এটা একটা প্রসেসিং আছে, তাদের খুব সময় অপেক্ষা। তো গ্রিন কার্ড না পাইলে তোমার ওইখানে যে স্বাধীনভাবে চাকরি করা, ফুল টাইম গ্রিন কার্ড পানে, তো ওইখানকার পার্মানেন্ট রেসিডেন্ট। তুমি এখানে সকল সুযোগ সুবিধা পাচ্ছ, বাড়ি করবা, গাড়ি করবা, তোমার বিজনেস মেক করবা, হোয়াট এভার ইউ ওয়ান্ট, তুমি পারতেছো। তো ওইটা তারা কিন্তু পাইতেছে না। তারা ওইভাবে স্ট্রাগল করতেছে, পড়াশোনা করতেছে। তাদের প্রসেসিং আছে পড়াশোনা শেষে কোনো একটা কোম্পানিতে জব করা, অথবা যদি অ্যাসাইলাম করে কেউ যে আমি এখানে থাকতে চাই, আমার রাজনৈতিক আশ্রয় দরকার, তখন তারা ওই প্রসেসিংয়ে আস্তে আস্তে আসে। এটা একটা ব্যাপার যে স্টুডেন্ট বিষয়ে গেলে তুমি ভালো মতো থাকতে পারতেছো, মোটামুটি পার্ট টাইম একটা জব করতে পারবা। কিন্তু এখানে আবার আরেকটা কথা আছে, স্টুডেন্ট বিষয়ে যারাই আসে তাদেরকে একদম আমেরিকাতে আমরা যারা বাঙালি আছে তারা বেশি অবজ্ঞা করি। এবং স্টুডেন্ট বিষয়ে যারা আসে তারা আসলে সবাই যে খুব বড় লোক তা না, কিন্তু অনেকে মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসে। তারা আসার পরে ওইখানে সেশন ফি আছে, এই ফিটা জোগাড় করা, নিজের খরচ, তারপরে আমেরিকা থাকলে পরিবারও খুব মানে আশা করে, খুবই আশা করতেছে যে আমার এক্সপেকটেশন হাই থাকে। সো অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে ওর সেশন ফি ম্যানেজ করা, তারপরে ওর যে ইয়াগুলো আছে, যা কস্টগুলো আছে, এই কস্টগুলো ম্যানেজ করতে ওর হিউজ
কষ্ট করতে হয়, কারণ ওই যারা স্টুডেন্ট ভিসা আছে তারা লিগেলি 20 ঘন্টা কাজ করতে পারে, মানে লিগেলি তোমার 20 ঘন্টা কাজ করতে পারবে, এর বেশি কাজ করতে পারতেছে না। আবার অনেকেই যারা এক্সট্রা কাজ করতে চায়, যে কথা বলতেছিলাম, এক্সট্রা কাজ করতে গেলে বাঙালি দোকানে যাইতেছে, বাঙালি দোকানে স্টুডেন্ট আসছে, ওর গ্রিন কার্ড নাই, পেপার নাই, ঠিক আছে, ওকে তোমার 15 টাকা ঘন্টা চলতেছে এখন। আচ্ছা। মানে আমরা যারা রেগুলার কাজ করি $15 পার আওয়ার নিউ ইয়র্কে চলে, এক এক স্টেটে এক এক রকম, কোন স্টেটে $12, কোন মানে স্টেটে এটা হচ্ছে $16, মানে স্টেট বেস, সিটি ভ্যারি করে না? রাইট, সিটি ভ্যারি করে। তো অনেক স্টুডেন্টকে করে কি, বাঙালি মানুষ যখন পায় তাকে বলে যে ওকে তোমাকে আমি কাজ দিচ্ছি, তোমাকে 8 টাকা ঘন্টা দিব। আচ্ছা, মানে student এখানে হ্যাঁ। ওরা একটা সুযোগ নিচ্ছে, সুযোগ নেয়। এটা বেশ ম্যাক্সিমাম করে বাঙালি, পাকিস্তানি, ইন্ডিয়ান, এরা এই ইউজটা করে। কিন্তু স্টুডেন্টরাও এটা কাজ করার কারণ ফ্যামিলি এক্সপেকটেশন করে, হাই আমার ছেলে এই করবে, সেই করবে, আমাকে টাকা দেবে, কিন্তু ও পড়াশোনা করে ও মানে ওর শুধু নিজের খরচটা চালাতে পারবে। তো আমেরিকা একটা জিনিস যেটা আমি তোমাকে বলতেছি, যে এমন ভাবে মেক করে আমেরিকাটা, তুমি যদি কাজ করো তুমি খুব ভালো মতো আরামে এসে চলতে পারবা, খুব হাইলি সেভ করতে পারবা না। যদি রেগুলার জব করো, $15 পার আওয়ার জব করলে তুমি হাইলি কিছু সেভ করতে পারবা না, তোমার নিজে চলে যাবে। তো ওই স্টুডেন্টটা যখন ফ্যামিলিকে টেক কেয়ার করতে যায়, তখন তাকে এক্সট্রা জব করতে হয়, এক্সট্রা কাজ করতে হয়। তোমার স্কুল থেকে অনেক সময় জব দেয়, বা বিভিন্ন স্টোরে 20 ঘন্টা বেশি জব দেয় না, কারণ সেই স্টুডেন্ট। তো 20 ঘন্টা জব করলে তার নিজের খরচ, তার সেশন ফিটা মোটামুটি কাভার হয়। কিন্তু ফ্যামিলির টেক কেয়ার করতে চাই বাঙালি স্টুডেন্টরা এক্সট্রা কাজ করে, এতে ওদের পড়াশোনার ক্ষতি হয়, এবং এক্সট্রা কাজ করে তারা যে টাকাটা জমায়, তারা পরিবারকে খুশি করার জন্য এটা খরচ করে থাকে, এটা আমি মনে করি। এবং তাদের গ্রিন কার্ডের একটা প্রেক্ষাপট খুব কঠিন সময়ের ব্যাপার। আর মানে এই ক্ষেত্রে হচ্ছে যারা স্টুডেন্ট, তাদের তো মানে অনেকটা জার্নি, 4 বছর পড়ালেখা বা 2 বছর পড়ালেখা, তারপর একটা জব সার্চ করা, তারপরেও গ্রিন কার্ড পাইতে অনেক বড় হ্যাসেল, যেটা লম্বা একটা জার্নি, রাইট। তো এই লম্বা জার্নিতে পরিবার সাপোর্টটা ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু পরিবার তো আর ভিতরে খবর জানে না, আবার স্টুডেন্টরাও বলে না, বলতেও পারে না। অনেকে বলে, আমি দেখছি আমার একটা ফ্রেন্ড, ও আমেরিকা থেকে ওর বাবার কাছ থেকে টাকা নিয়ে আসে, ঠিক আছে, মাঝে মাঝে, এবং ওই টাকা নিতে আমি হেল্প করি। বুঝছো, আমার দেশে টাকা পাঠাতে হবে, আমি ওকে ডলার দিয়ে দিই, ওর আব্বু আমার অ্যাকাউন্টে টাকা দিয়ে দেয়। তো সব স্টুডেন্ট এক না, তারা বাবার কাছ থেকে নিয়ে আসছে, তার বাবার সামর্থ্য আছে, কিন্তু যে বাবাটা তার বাচ্চাকে, মানে তার ছেলেকে আমেরিকা পাঠাইছে, সে আশা করতেছে ও আমার ঈদ আসতেছে, আমার এই আসতেছে, আমার ছেলে আমাকে খরচ দেবে, কিন্তু সব ছেলে কিন্তু পারে না। আবার অনেক ছেলে মনে করে না, আশা করতেছে তাহলে কিন্তু এক্সট্রা হার্ড জব করি, সবাই হার্ড জব করে আমেরিকাতে, ওই ছেলেটা বেশি করতেছে, এবং অন্যান্য লোক তারা ঠকাইতেছে, ওকে 8 টাকা ঘন্টা দিয়ে দিচ্ছে, মানে ঠিক আছে, ওই সুযোগে সদ্ব্যবহার। এটা হচ্ছে একটা ব্যাপার গেল, তোমার একটা স্টুডেন্টের ব্যাপার। তোমার আরেকটা ব্যাপার হচ্ছিল যারা ট্যুরিস্ট ভিসায় গেছে, বা তোমার যারা হেঁটে গেছে, তোমার কি বলে ওইটাকে, বর্ডার ক্রস করে, তাদের ব্যাপারটা, তাদের যাওয়ার পরে এখানে তারা ধরা দেয়, তারা স্যারেন্ডার করে এবং বলে যে আমার জাতিসংঘের কাছে তারা অ্যাপ্লাই করে, আমার ইয়া লাগবে, আমার রাজনৈতিক আশ্রয় চায়। তো তারা আশ্রয় চাওয়ার পরে এটা কেস চলমান থাকে, তারা কেস হয়ে যায়, তখন ওই আস্তে আস্তে এটা কেসটা, মানে তোমার ডক্টররা চেক করে কি সমস্যা, তারপরে লয়ার কল করে, তো ওই কেসটা আস্তে আস্তে বিল্ড হয়। কিন্তু এটা অনেক সময়ের ব্যাপার, তারা গ্রিন কার্ডের জন্য এটা যুদ্ধ করতেছে। তখন আমেরিকা গভর্নমেন্ট তোমার কাউকেই মনে করো দূরে সরে দেয় না, তারা কাজের জন্য সুযোগ করে দেয়, ওয়ার্ক পারমিট দিয়ে দেয় যে তুমি কাজ করো। গ্রিন কার্ড হচ্ছিল একটা ড্রিম থাকে, এই জন্য যে গ্রিন কার্ডটা থাকলে ওইখানে রেসিডেন্ট, যখন খুশি বাংলাদেশ আসতে পারতেছি, বাবা মার সাথে দেখা করতে পারতেছি, পরিবারের সাথে সময় দিতে পারতেছি, আবার যাইতেছি, কাজ করতেছি এজ এ ওই দেশের রেসিডেন্ট হিসাবে। আর ওয়ার্ক পারমিটটা হচ্ছে তুমি শুধু ওখানে কাজ করতে পারতেছো, ওইখান থেকে চলে আসলে আর ব্যাক করতে পারবো না। তো কাজ করার জন্য সুযোগ করে দেওয়া হয়। এটা করতে আর প্রায় তোমার 1 বছর, 1.5 বছর, 2 বছর লেগে যায় এই ওয়ার্ক পারমিটটা পাইতে। পেতে একটা প্রসেসিং আছে, এটা থাকে পাইতে। সোশ্যাল লাগে, সোশ্যাল সিকিউরিটি কার্ড, যেটা এটা মনে হয় যে EB3 মনে হয় বলে, EB3 এর মতো একটা। আবার সোশ্যাল কার্ডটা ভেরি ইম্পর্টেন্ট, এখানে ভেরি করে। এটা এবং এটা খুবই সিক্রেট, সবাই কেউ কাউকে শেয়ার করে না, এবং এই একটা নাম্বারের মাধ্যমে তার ডিটেইলস খুঁজে পাওয়া সম্ভব। সে কোথায় কি কিনছে, কোথা থেকে কত খরচ করলো, কোথায় কত জমলো, সে কি করলো না করলো, এভরি সিঙ্গেল ডিটেইলস একটা জিনিসের মধ্যে সবকিছু আছে। এটা সোশ্যাল সিকিউরিটি নাম, সোশ্যাল সিকিউরিটি। ওই কার্ডটা তারা যারা এসএলএম করে, যেভাবে আসুক, সে ট্যুরিস্ট ভিসায় আসুক অথবা তোমার বাই ওয়াকিং, তারা কিন্তু
এই এসএলএম করে এই ওয়ার্ক পারমিটটা নেয় 1-1.5 বছর। এই 1-1.5 বছর তারা আবার কোনো একটা বাঙালির দোকানে, হতে পারে রেস্টুরেন্ট, হতে পারে গ্রোসারি, ডেলি শপ, এইসব দোকানে কিন্তু তারা জব করে ওই 8 টাকা ঘন্টায়, ঠিক আছে? 8 টাকা তারা ওইভাবে আর কি খুব হার্ড জব করে সবাই। আমি দেখছি যে আমেরিকাতে ম্যাক্সিমাম মানুষ যারা এই জবগুলো করতেছে, ডেলি শপ বলো তোমার, তারপরে গ্রোসারি, গ্যাস স্টেশন, সবাই 60 ঘন্টা 70 ঘন্টা সপ্তাহে জব করতেছে, কাজ করতেছে। আমি নিজেও করছি, আমি ডেলি শপে জব করছি। আচ্ছা 6 মাস করছি জর্জিয়াতে, আচ্ছা ওইখানকার গল্প করব। তারপরে নিউ ইয়র্কে ছিলাম প্রায় 1.5 বছর। আচ্ছা 1.5 বছর। হ্যাঁ, ডেলি শপের মতো একটা গ্যাস স্টেশন। স্টেশন। তো ওইখানকার যেমন লাইফ নিয়ে কথা হবে। তো এভাবে সবাই হার্ড জব করতেছে শুধুমাত্র ফ্যামিলিকে সুখে রাখার জন্য, খুশি করার জন্য, ঠিক আছে? স্বপ্নের দেশে আমেরিকা এসে কিন্তু তাদের সবার উদ্দেশ্য থাকে কিন্তু গ্রিন কার্ড। এমনও খবর আছে, অনেক ভাই আমি জানি তাদের সম্পর্কে, অনেক জেলার মানুষ। আমি আমার জামাইকায় থাকি, নিউ ইয়র্কের জামাইকায়। ওইখানে অনেকেই কিন্তু তারা এমনও আছে 27 বছর গ্রিন কার্ড অপেক্ষা আছে। 27 বছর পরিবারের কাছে যেতে পারতেছে না। সেই 22 বছর বয়সে, 25 বছর বয়সে আসছে বাই ওয়াকিং, তারা 27 বছর 25 বছর ওয়েট করতেছে গ্রিন কার্ডের জন্য। মানে একটা গ্রিন কার্ডের জন্য 27 বছর, এর মধ্যে কি আসতে পারবে না? তুমি আসলে আর ব্যাক করতে পারবে, তুমি আসতে পারবা, তুমি আসতে পারবা। তোমার ভ্যালিড পাসপোর্ট থাকলে তুমি টিকিট করে তুমি চলে আসতে পারবে এনি টাইম। কিন্তু তুমি আসলে আবার ইন করতে পারবা না, ইন করতে পারবা না। এর জন্যই সবাই গ্রিন কার্ড অপেক্ষা করে যে গ্রিন কার্ডটা পেলে আমি চলে যাবো। আবার অনেকেই কেস করে, এসএলএম করে, তার পরিস্থিতি, তার কেস সবকিছু এগুলো যখন ভালো একজন লয়ার করে দেয়, তখন হয়তো যদি কপাল ভালো থাকে, তাকদির ভালো থাকে, আবার 5-7 বছরে গ্রিন কার্ড পেয়ে যাচ্ছে। 5-7 বছরে অনেকে পেয়ে যাচ্ছে, অনেকে 3 বছরে পেয়ে যাচ্ছে। এটা ডিপেন্ড অন তাকদির, আবার বলা চলে কেসটা কিভাবে সাজানো হয়েছে। তো এরকম আর কি ব্যাপার। আমার এক পরিচিত ভাই আছে আমাদের গলন্ত বাড়ি, তিনি কিন্তু সাংবাদিক ছিলেন। 19 সালে একটা জাতিসংঘের প্রোগ্রামে তিনি সাংবাদিক হিসেবে, নিউজ 24 এর সাংবাদিক হিসেবে তিনি আমেরিকায় যায়। তারপরে উনি কথা বলে, আমাদের এলাকায় স্থানীয় লোকদের সাথে কথা বলে তিনি কিন্তু আমেরিকা থেকে যায়। তিনি প্রথমে বোস্টনে ছিল, আমার ভাই হাবিব ভাই। আবার উনি তারপরে ওনাকে নিউ ইয়র্কে নিয়ে আসি যে ভাই আসেন এখানে। ওইখানে উনি গ্রোসারি শপে জব করতেন, এখন আমার সাথে বিজনেস করেন। তো উনি খুব ভালো মানুষ, উনিও আসছিলেন। এখন ওনার কিন্তু ফ্যামিলি সবাই দেশে আছে, উনি চাইলে আসতে পারতেছেন না। উনির মামলাটা চলতেছে, উনি যাওয়ার পরে এসএলএম করছে, ওয়ার্ক পারমিট পাইছে, কাজ করতেছে। এখন উনি ওখানে গাড়ি কিনতে পারতেছে, চাইলে সবই সম্ভব। কিন্তু তোমার তো মানে ওইখানে গ্রিন কার্ড না থাকলে তুমি যে আসা যাওয়া এটা না হইলে, অনেকে থাকে যে গ্রিন কার্ড না পেলে আমি দেশে চলে যাব, আমি টাকা মেক করি চলে যাই, এরকম আর কি। তো ওইটা তোমার হবে কি হবে না এটা একমাত্র কপালে এবং তাকদিরে, এবং সেই সাথে তোমার মামলাটা কেমন আছে আর কি। উনিও কিন্তু 5-6 বছর ওয়েট করতেছে, হয়তো হবে। আবার ওনার সাথে যারা ছিল একই বছরে যারা অ্যাপ্লাই করছে, তারা কিন্তু তার মধ্যে একজনের গ্রিন কার্ড চলে আসে, ঠিক আছে? তো এইটা আর কি, গ্রিন কার্ড নিয়ে অনেকেই অনেক স্ট্রাগল করতেছে, অনেক বছর সময় কাটাইতেছে, পরিবারকে দেখতে পাইতেছে না, পরিবারের সাথে সময় দিতে পারতেছে না, ঠিক আছে? তাদের অনেক দুঃখ কষ্টের কথা আছে। অনেক সময় আসলে আমরা বিপদে পরিবারকে পাশে চাই, কিন্তু তারা এখানে কিন্তু পরিবারকে পাশে পাচ্ছে না। তো শুধু টাকায় যে জীবনে সবকিছু তা না কিন্তু। আবার ওই ভাইটা তিনি চিন্তা করতেছে, আর যদি কয়েকটা বছরের মধ্যে গ্রিন কার্ড পেয়ে যায়, আমি আমার পরিবারটা একটা ভালো একটা রাশি নিয়ে আসতে পারবো, যে এরকম একটা স্বপ্ন সবার মধ্যে কাজ করতেছে। এভাবেই দিন চলে যাচ্ছে আমেরিকায়। আপনি যে গ্রিন কার্ড পাইলেন, পাওয়ার পরে গ্রিন কার্ড তো জার্নিতে এখন আমরা শুরু করি নাই। এই যে জার্নিটার প্রথম আপনার গ্রিন কার্ড পাওয়ার আগের যে মোমেন্ট গুলা, কিভাবে প্ল্যানিং করতেছেন, কিভাবে গ্রিন কার্ডটা পাবেন, এই বিষয়ে যদি একটু বলেন। আলামিন, এটা হয়েছে কি, আমার বিষয়টা আমি 2019 সালের 15 সেপ্টেম্বর আমেরিকাতে যাওয়া হয়। আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। তার আগের ব্যাপারটা হচ্ছে কি, আমি একটা মাত্র 6,000 টাকার জব করতাম, বুঝছো? পার্ট টাইম জব করতাম। আমি যেহেতু পড়াশোনা করতাম, পার্ট টাইমে জব করা হইতো। তো পার্ট টাইম জব করতাম। এখন আমার এই যে মানে আমেরিকা যাওয়ার শুরুটা বলি, আমার 2005 সালে আমার আঙ্কেল, আমার মেজো আঙ্কেল মোহাম্মদ রফিকুল ইসলাম, তিনি আমেরিকায় থাকে 1998 সাল থেকে আমেরিকা থাকে। ডিবি লটারির মাধ্যমে গেছে। তিনি যাওয়ার পর যারা ডিবি লটারিতে গেছে তারা অনেক মানে খুব ভালো লাকি মানুষ। তারা যাওয়ার পর এখানে নাগরিকত্ব পাইছে। আমার চাচাও 2003-4 সালে নাগরিক হয়, 5 বছর পরে নাগরিক হওয়া যায় আর কি, গ্রিন কার্ড পাওয়ার পর। তারপরে আমার চাচা 2005 সালে তার ভাইদের জন্য অ্যাপ্লাই করে। আমার চাচার যত ভাই বোন আছে, আমার চাচারা প্রায় তোমার 4 বোন আর 3 ভাই।
আচ্ছা। টোটাল 7 ভাই বোন। টোটাল সবার জন্য তিনি অ্যাপ্লাই করেন 2005 সালে। 5 সালে। এবং মজার বিষয় হচ্ছিল যখন অ্যাপ্লাই করে আমার বাবা হচ্ছে মেন ক্যান্ডিডেট। তো আমার বাবার সাথে আমার আম্মা এবং আমরা 3 ভাই বোন সকলের জন্য অ্যাপ্লাই করা হয়। মানে ওনারা 4 ভাই অ্যাপ্লাই করছে প্লাস মেইন ক্যান্ডিডেট যাদের আছে তাদের পরিবার সকলেই। তো এটা ছিল তোমার ইমিগ্রেন্ট ভিসা। তো এইটা তো এই প্রসেসিং এ আমি তুমি অ্যাপ্লাই করে 2005 সালে, এটা আসলে লেন্দি প্রসেস হইতে 2019 সালে হয়ে যায়। 2005 সালে অ্যাপ্লাই করছে 2019 সালে। অনেকে আমাকে বলে তোমার ভাইকে নাও না কেন? কেমনে নেব? আমার চাচা তার ভাইকে নিছে 14 বছর পরে। আমার ভাই, আমি মাত্র সিটিজেন হইলাম, আমার ভাইও যদি আমি অ্যাপ্লাই করি এখন, উনি আসবে আরো 14 বছর পরে। 14 বছর পরে। সি তো ইটস নট ইজি। অনেকে মনে করে খুব সহজ না। তো আমার চাচা যেভাবে করতে পারছে, আমি জানি না আমার ভাই বোনের জন্য এতটুকু করতে পারবো কিনা। ইটস ভেরি হার্ড। তোমার অ্যাপ্লাই করার পরে অনেক প্রসেসিং আছে, অনেক পেপারস আছে, লয়ারের কাছে দৌড়াদৌড়ি করা, ওইখানে লাইফটা খুবই হার্ড। কিভাবে? মানে আমি আমার লাইফ নিয়ে ব্যস্ত, আমাকে 60 ঘন্টা কাজ করতে হচ্ছে, আমার হিউজ বাসা ভাড়া। আচ্ছা, আমি তোমাকে বলি, তোমার হিউজ বাসা ভাড়া এভারেজ, তোমার আমার বাসা ভাড়া কারেন্ট বিল দিয়ে $2000। তো আমি এই বাসায় থাকতেছি, এইটা মেক করা, আমার তারপরে গাড়ি ইন্স্যুরেন্স আছে, আমার বাজারের খরচ আছে, আমার আত্মীয় স্বজনের প্রতি একটা খরচ আছে, আমি একটা দিনই কাজ করি, ফাউন্ডেশন আছে, ওই ফাউন্ডেশনের প্রতি একটা খরচ আছে, আবার নিজের সেভিং করা। এই সব কিছু করতে গেলে 60 ঘন্টা কাজ করতেই হচ্ছে। 60 ঘন্টা কাজ করতেছি 6 দিনে। নিজের জন্য যে দিনগুলো আছে সেই দিনগুলোতে তোমার বাজার, যে পার্সোনাল কাজ থাকে এগুলো, মানে আমি টোটালি ব্যস্ত। তো এই ব্যস্ততার মাঝেও এরকম সবাই, আমার চাচা এত ব্যস্ততার মাঝেও আমাদের সকল আত্মীয় স্বজনের জন্য, বিশেষ করে 7 জন মেইন ক্যান্ডিডেট, তাদের জন্য বারবার লয়ারের কাছে যাওয়া, ইনফরমেশন নেওয়া, আমাদেরকে ফোনে মোটিভেশন করা, আমাদের পড়ার প্রতি ইন্সপায়ার করা। আমার চাচা কিন্তু আমাকে পড়াইছে, ইভেন আমাকে না, শুধু আমরা যে আমার চাচারা 7 ভাই বোন, প্রতিটা কাজিন আমার, তাদের পিছনে আমার চাচার অবদান। তিনি এটা খরচ করতেছে, টাকা দিচ্ছে। মানে উনি ওনার পরিবারকে কিভাবে ডেভেলপ করবে, ভালো জায়গা নেবে, ওনার সর্বোচ্চ চেষ্টা ছিল। এবং আমিও চেষ্টা করি আমার পরিবারকে সর্বোচ্চ করার জন্য। চাচার কাছ থেকে শেখা। আমার চাচা অনেক দীর্ঘজীবী হোক, দোয়া করি তার জন্য। তো তিনি ফ্যামিলিটাকে টেনে একেবারে সবার, মানে কারণ এখানে স্যাক্রিফাইসটা কিন্তু অনেক বেশি, হাইলি স্যাক্রিফাইস। এবং আমি খুব দোয়া করি আমার চাচির জন্য। চাচি খুব কন্ট্রিবিউট করছে, চাচাকে ছেড়ে দিছে, তা না হলে এরকম হতো না। চাচাকে সুযোগ করে দিছে যে এটা করার জন্য। এবং চাচির ফ্যামিলি সকলেই কিন্তু আমেরিকা এখন ম্যাক্সিমাম আর কি। তো তারা, আমি চাচির একটু গল্প বলি। তারা যখন প্রথমে যায় আমেরিকাতে, তখন তো খুব হার্ড লাইফ ছিল। তারা 4টা রুমে 4টা ফ্যামিলি থাকতো, এরকম একটা অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়ে, ঠিক আছে, যাতে একটু কম খরচে থাকা যায়। আবার সাবওয়েতে একটা সাবওয়ে কার্ড ছিল, ওই কার্ডটা নিয়ে একবার আমার চাচি যাইতো, একবার আমার চাচা যাইতো। দুজন ইউজ করতে পারতো না, এত খরচ করবে কেমনে? কারণ এগুলা সেভ করে, আমার চাচা এখন তো স্কুলের টিচার, তো বিফোর দেন উনি ট্যাক্সি চালাইতো। তো উনি যখন ট্যাক্সি চালাইতো তখন কিন্তু ট্যাক্সি চালানোর এই খরচটা বেয়ার করতো, কিন্তু এইদিকে খরচ করতো। হ্যাঁ, আবার যখন উনি শিক্ষক হয়ে গেছে পড়াশোনা করার পরে, ওইখানে টিচার, আমার চাচিও টিচার, তারপরেও ট্যাক্সি চালাইতো। কেন? কিছু মেক করতে হবে, ফ্যামিলির এইগুলা কভার করতে হবে, হিজ খরচ, লয়ারের কাছে গেলেই খরচ, কথা বলতে গেলে $100, ঠিক আছে। তুমি লয়ারের সাথে, ভালো একটা লয়ারের সাথে কথা বলবা, পরামর্শ নিবা, $100 বিল করবে, মিনিমাম $100। তাহলে এইগুলা মেনটেন করা খুবই টাফ। 14 বছর ধরে তিনি করছে। তো আমার চাচার জন্য দোয়া করি। তো এই চাচা আমাদের 19 সালে নিয়ে গেল। গল্পের শুরু ভিতরের দিকে যাই। আচ্ছা, চাচা 19 সালে আমাকে, তার আগে এর মধ্যে কিছু কথা আছে। চাচা আমাকে করালো কি, তোমার আমাকে ভর্তি করালো ঢাকায় মিরপুরে। একটা হচ্ছে তোমার ইংলিশ কোচিং সেন্টার, না সাইপ্রাস না, ছিল নজরুলে ছিলাম, আমি ভিডিও দেখছিলাম। জি, নজরুলে ছিলাম। নজরুলে ভর্তি করাইলো। আবার চাচা তোমার ওয়েব ডেভেলপমেন্ট, ওইখানে একটা মিরপুরে আমি একটা কোচিং সেন্টারে ভর্তি হলাম, ওয়েব ডেভেলপমেন্টও শিখলাম, গ্রাফিক ডিজাইনও শিখলাম। সব চাচা করাইতেছে। কত আন্তরিকতা থাকলে হয় বলো? নিজে খরচ করে, শুধু আমাকে না, কিন্তু এভরি সিঙ্গেল কাজিন আমার
আমার চাচাতো ভাই, ফুফাতো বোন সবার জন্য খরচ করছে, সবাইকে ভালো জায়গায় নেওয়ার জন্য, তাদের মানে পার্সোনাল ডেভেলপমেন্ট করার জন্য ইংলিশ বলো, ভালো ভালো কোর্সগুলো করানোর চেষ্টা করাইছে উনি। তো আমি ওয়েব ডেভেলপমেন্ট শিখলাম, ওইটা খুবই হার্ড বুঝছো, আমার মাথায় যায় না। আমি তারপরে চাচার জন্য আর কি ওটা শিখলাম একটু। তারপরে গ্রাফিক্স ডিজাইন শিখছি, অনেক কিছু করতে পারতাম তখন, এখন ভুলে গেছি। তবে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছিল ইংলিশ কোর্সটা। ইংলিশের আমি বেসিক যে কোর্সটা এটা আমি শিখি নজরুলে। তো এটা সকল টিচারই ভালো, তবে এইটা খুব গুরুত্বপূর্ণ ছিল আমার জন্য, আমার খুবই কাজে লাগছে। আমার চাচা আমার সাথে কথা বলতো, দেখতো আমি কতটুকু শিখছি, আপনার সাথে ইভেন কথাও বলতো। হ্যাঁ ইংলিশে কতটুকু শিখলাম, কতটুকু শিখতেছি, কোর্স করাইতেছে এবং কতটুকু শিখতেছেন এইটাও যাচাই করতে। এবং চাচা আমাকে বলতো তোমাকে বেশি বেশি কথা বলতে হবে। তো ইংলিশের বেসিক যারা শিখবে তাদের প্রতি আমার নসিহত থাকবে, প্রচুর কথা বলতে হবে, প্রচুর। হ্যাঁ, ভুল হোক রাইট হোক ডাজন্ট ম্যাটার হোয়াট, ইউ হ্যাভ টু টক। টক করলেই তুমি দেখবা যে তুমি আস্তে আস্তে ইংলিশগুলা মানে ধরতে পারতেছো, তুমি নিজেরই যে অভ্যস্ত হইতেছো, এবং এ বিষয়ে মজার কথাও থাকবে, আসবে কথার মধ্যে। তো আমি চাচা যখন আমাকে ইংলিশ কোর্স করায়, আমি একটা বেসিক কোর্স করি ওখানে। ওই কোর্স করার পরে আমার খুব এটা উপকারের লাগে। তো আমি সেপ্টেম্বরের 15 তারিখে চলে যাই, পরিবার সকলেই সবাই মিলে, এবং আমাদের পরিবারের সবার আগে আমি যাই, সবার আগে আপনি মানে আমরা যাই, আমাদের পরিবারটা আগে যায়। তো এর মাঝে অনেক মানে ব্লেম ছিল আমার চাচার প্রতি, কই যায় না তো, আমেরিকাতে যাইতে পারতেছে না, উনি তো নিচ্ছে না, অমুকে নিয়ে যাবে, সেই করবে, হ্যান তেন অনেকেই বলতো আর কি। পরিশেষে কিন্তু ঠিকই আমরা চলে আসলাম, এবং বাবা এবং মা আমরা 3 জনে যাই। আমার চাচা ওইখানে সবকিছু রেডি করে রাখে, বাসা রেডি, ঠিক আছে, হ্যাঁ রেডি। নতুন যে আসবে, যার পরিবারে কেউ নাই, তাদের জন্য খুবই কষ্ট, একটা বাসা খুঁজে দেয়া, তারপরে তোমার ওই বাসায় একটু বাজার করে দেয়া, তারপর রাস্তাঘাট চেনানো, খুবই কষ্ট তাদের জন্য যদি লোক না থাকে। তো আমার জন্য সহজ ছিল। তো আমার চাচা সবকিছু ঠিক করে দেয়। আমি যাওয়ার পরে তোমার ওইখানে যাওয়ার পরে খুব ভালো, মানে ওফ কি মানে পরিবেশ, রাস্তাঘাট কত সুন্দর, কত মানে বিভিন্ন বর্ণের মানুষ, ঠিক আছে, যেগুলো টিভিতে দেখছি, কত সুন্দর দোকানপাট, মানে একটা ভিন্ন পরিবেশ, মানে কল্পনা করা যায় না। তো সেই পরিবেশে আমরা যাওয়ার পরে আল্লাহর কাছে শুকরিয়া, 7 দিন তো খুব ঘুরতেছি, তোমার ম্যানহাটন যাইতেছি, অনেক সুন্দর টাইম স্কোয়ার দেখতেছি, যেগুলো আগে টিভিতে দেখছি, বিভিন্ন জায়গায় যাওয়া হচ্ছে, চাচা ঘোরাচ্ছে দেখতেছি। তো 7 দিন পরে আমি যেহেতু খুব টাকা নিয়ে যেতে পারিনি, বিকজ আমার বাবা একজন কৃষক মানুষ, শুক্রিয়া, তো তিনি পরিশ্রম করতেন, ভালো মানুষ। তো আমরা খুব টাকা নিয়ে যাইতে পারি নাই, কারণ এখানে খরচ আছে, হিউজ খরচ, বাসা ভাড়া, খাওয়া দাওয়া। প্রথম মাস থেকে আমার 7 দিন পর থেকে কর্মের জীবন শুরু। তো আমি 7 দিন পরে আমার চাচা আমাকে জর্জিয়া পাঠায় দেয়। জর্জিয়াতে আমার আর একটা আঙ্কেল থাকে, ওনারা ওখানে ডেভেলপ হয়ে গেছে, ওনারা ভালো বিজনেস করে, প্রায় এরকম ডেলি বা গ্রোসারি স্টোর ওনাদের প্রায় 12টা আছে। ওনারা 4 বন্ধু মিলে স্টার্ট করছিল এই জীবনটা, তারা বিজনেস করতেছে, ভালো জায়গায় আছে। তো চাচার ওখানে চলে যায় 7 দিন পর থেকেই। তো ওখানে তোমার সময়ের প্রতি ওরা খুবই শ্রদ্ধাশীল। চাচার ওখানে যাওয়ার পরে মজার একটা কাহিনী হয়, চাচা আমাকে একদিন ধমক দেয়, ঠিক আছে, আমি 2-1 দিন লেট করে ফেলে আসতে। আমার 7টা থেকে ডিউটি শুরু সকাল, আমরা তো বাঙালি ইউজ টু দেরি করে এবং ঘুম থেকে উঠবো 12টা-1টা, ঠিক নাই না? আমার এরকম একটা বদ অভ্যাস ছিল। তো আমার উঠতে দেরি হইতো। আবার আমেরিকা গেছি, ফ্রেন্ডদের সাথে খালে, বন্ধু আমি এখন আমেরিকা আছি, হোয়াটসঅ্যাপ, ঠিক আছে, যা শুনতেছে আর কি, তাদের ভিডিও গুলো দেখা দিচ্ছে আমেরিকার সৌন্দর্য। তা আমার মাঝে মাঝে দেরি হইতো, সকাল 7টায় পৌঁছাতে পারতাম না, 7:15 বাজতো, 20 বাজতো। চাচা একদিন খুব বকে আমাকে, বলে যে সবুজ তোমার জন্য আমেরিকা না, ইউ হ্যাভ টু গো ব্যাক ইউর কান্ট্রি, চলে যাও, এখানে তোমার পাংচুয়ালিটি হইতে হবে, ঠিক আছে, ভালো হইতে হবে, তুমি সকাল উঠতে পারতেছো না কেন? তো ওরা সময়ের প্রতি খুবই কনসার্ন। 7টা মানে 7টা, বুঝছো, মানে 7টা মানে 10টা হবে, 7টা মানে 7টা এক হবে না, এত সিরিয়াস। আই জাস্ট লাভ দিস, মানে এখন এটা আমার জীবনে খুবই কাজে লাগতেছে। ওরা এভরি সিঙ্গেল মিনিটকে পয়সা মনে করে, ঠিক আছে, টাকা দেওয়া হচ্ছে 15 টাকা ঘন্টা। আমাদের দেশে একজনকে সারাদিনের মজুরি দেওয়া হয় বা মাসের মজুরি, মাস শেষে তাকে 15,000 টাকা দেওয়া হবে, কিন্তু ওইখানে এভরি সিঙ্গেল আওয়ারকে টাকা দেওয়া হচ্ছে, মানে টাইম ইজ মানি। তো তোমাকে ওইভাবেই তোমাকে করতে হবে, ওইভাবে তোমাকে দেখাইতে হবে, তুমি তদ্রুপ দেখাইতে হবে। তো আমার চাচা ওই দিনকে বকা করার পরে আমার খুব খারাপ লাগে, কিন্তু আবার আমি ওর পর থেকে আমার লেট হয় না, এবং ওই পর থেকে আমি এটা সবাইকে মোটিভেট করি, মানে ওইটা দরকার ছিল আসলে, ওই বকাটা খাওয়ার দরকার ছিল, নাহলে বুঝতে পারতাম না বাস্তব কি জিনিস। তারপরে আমি ওই ডেলি শপে খুব ভালো কাজ করি, এবং ওইখানে ভালো জব করতেছি, মানে খুব ভালো হার্ড জব করতেছিলাম,
পুরো বিজনেসটা বুঝতেছিলাম। চাচা আমাকে বলতেছিল তুমি এখানে থাকলে, আমাকে একদিন চাচার বাসায় নিয়ে যাচ্ছিল এবং হ্যাঁ চাচা দেখাচ্ছিল যে এই বাড়িটা আমার রাস্তার পাশের, হ্যাঁ আবার একটু আগানোর পরে দেখাচ্ছে এই বাড়িটা আমার। হ্যাঁ এভাবে করতে করতে ওনার আসল বাড়িতে গেলাম। হ্যাঁ তো উনি আমাকে বললো যে সবুজ আমি প্রতি বছর একটা করে বাড়ি কিনি এবং রেন্ট দিয়ে দেয়। এটা বলার কারণ হচ্ছিল আমেরিকাতে ব্যবসা খুব সহজ। খুব সহজ। আলামিন বিশ্বাস করবো না, 50-50 বিজনেস। যারা ডেলি শপ করতেছে, যারা গ্রোসারি শপ করতেছে, ধর 1 টাকা কেনা জিনিস তারা 2 টাকা বিক্রি করতেছে এবং সবাই কিনতেছে। সহজ, সবাই কিনতেছে। এভরিবডি মেক্স মানি, রাইট? তো নট বিগ ডিল। এখন বিষয় হচ্ছিল বিজনেসে কোনো বাকি নাই আমাদের বাংলাদেশে যেটা হয়। আচ্ছা, কোনো বাকি নাই, কোনো বাকি নাই। একজন দোকান কিনতেছে, মানে দোকানদার দিছে মানে তার 5 লাখ দিনা, বাকি চলে গেছে 5 লাখ। তুমি যে দোকানে দাও, যে বিজনেসে মেক করো, কেউ যদি দোকান দিয়ে থাকে তার অ্যাটলিস্ট 5 থেকে 7 লাখ টাকা দিয়ে আছে। আচ্ছা, মানুষের কাছে বাকি না দিলে ব্যবসা চলে না, কাস্টমার আসে না। আচ্ছা, আর ওইখানে বাকির কোনো সিস্টেম নাই, সব নগদ, সব নগদ। এবং আমার মনে হয় না আজ পর্যন্ত কেউ, আমি যে দোকান করছি 1.5 বছর 2 বছর, কেউ বলে নাই যে আমার একটা এই জিনিসটা লাগবে আমি তোমার পরে দিব না। মানে এই জিনিসটা আসলে কেন, মানে এটা হচ্ছে কি সবাই বিজনেস করতেছে, সবাই জব করতেছে, চাকরি করতেছে, তো সবার কাছে ক্যাশ আছে, নাই কার্ড আছে, নাই ক্রেডিট কার্ড আছে, কারোর কাছে নেওয়া লাগতেছে না। অনেকে ক্রেডিট কার্ড ইউজ করতেছে, তারা পরে আবার ক্রেডিট কার্ডে টাকা পে করতেছে। আবার সবাই তো টাকা পে করতেছে, বাকি চাওয়ার সুযোগ নাই, কেউ দেয়ও না, কেউ নেয়ও না। আচ্ছা, এইখানে একটা কোশ্চেন করি, যে যে টাকাগুলো আমরা যেমন ক্যাশ নিয়ে ঘুরি, ওইখানে কি সেম সিস্টেম নাকি সব কার্ডে? ওইখানে তোমার ক্যাশ নিয়ে অনেকে ঘুরতেছে, অনেকে লাভ ক্যাশ, আবার অনেকে ম্যাক্সিমামই কার্ড আছে, আবার অনেকে কার্ডও লাগে না, ক্যাশও লাগে না, কার্ডও লাগে না, ফোনে অ্যাপল পে আছে, অ্যাপল পে করে দিচ্ছে, ঠিক আছে? তো তোমার খুব ইজি, সবকিছু খুব সহজ। তো এইটা আর কি। আর কিছু লোক আছে তারা তাদের গাফিলতির জন্য, তারা এটা খারাপ দিক, তারা হচ্ছিল তোমার কাজ করে না। অনেকে ড্রাগ নিচ্ছে, ড্রাগ সেল করতেছে, আছে কিন্তু এরকম ওপেন। তো যেহেতু ফ্রি, বুঝছো, শুধু স্পেসিফিক কারণে আমি কমপ্লেন থাকলে তাকে ধরতেছে। আর তাছাড়া বাকিরা আমি জর্জিয়াতে দেখছি অনেক ড্রাগ সেলার, তারা ওই টুকটাক বিক্রি করতেছে, ওইভাবে চলতেছে, অথচ তিনি চাইলে কাজ করতে পারে, অবশ্যই পারে, কাজ করতে পারে, কিন্তু করে না, হ্যাঁ, লেজি। তো এইটা একটা ব্যাপার। তো আমি ওখানে কাজ করলাম প্রায় 6 মাস জর্জিয়াতে, 6 মাস থাকলাম। 6 মাস পরে আমি নিউ ইয়র্কে চলে আসি। আচ্ছা, এর পিছনে কারণ আছে। এর পিছনে কারণ হচ্ছিল জর্জিয়াতে আমার চাচারা বলতেছিল তুমি এখানে থেকে যাও, তোমার এখানে বিজনেস করে দেবো। আবার ওখানে বাড়ির দামও কম। ধরো তোমার নিউ ইয়র্কে যে বাড়িটার দাম $1 মিলিয়ন, ওইখানে সেম বাড়ির দাম তোমার $200,000 বা $300,000 মাত্র। কারণ ওইখানে তোমার ওই পরিবেশের দাম এরকম আর কি। তো নিউ ইয়র্কের একটু পরিবেশটা হাই, হ্যাঁ, ওদের একটু ইনকামও বেশি, আবার ওদের খরচটা বেশি, বুঝছো? তো এইটা আর কি ব্যাপার। তো পরবর্তীতে তোমার মনে করো আমি যখন চলে আসবো, আমার মূল চলে আসার কারণ হচ্ছে আমার আব্বা আম্মা জামাইকা আছে, মানে তোমার বাঙালির একটি অধ্যুষিত এলাকা, হ্যাঁ, হিল সাইডে আমরা থাকি। তো বাঙালির 2টা এলাকা আছে নিউ ইয়র্কে, সেটা হচ্ছে একটা হচ্ছে জামাইকা, আর একটা হচ্ছে জ্যাকসনাইট। ওইখানে সবচেয়ে বেশি বাঙালি থাকে, ঠিক আছে? জ্যাকসনাইট, জামাইকা, ব্রুকলিনেও বাঙালি আছে। তো ম্যাক্সিমাম একটা নাম করা জায়গা হলো জ্যাকসনাইট, আর একটা হচ্ছে জামাইকা। আমরা জামাইকা থাকি, আমার আব্বা মা ওখানে থাকে একজনের সাথে সাবলেট হিসেবে একটা রুম। হ্যাঁ, তো আমি জর্জিয়া থাকতেছি ততদিন আমার বাসা ভাড়া দিচ্ছি, আবার বাবা মার বাসা ভাড়া দিচ্ছি নিউ ইয়র্কের, আবার তাদের খাওয়া থাকা খরচ দিচ্ছে, আবার আমার খাওয়া থাকা খরচ, মানে এক্সট্রা খরচ যাচ্ছে। আব্বা আমার বলতেছে আমার এখানে চলে আসো, তো তারা বলতেছে না ওখানে বাঙালি মানুষ নাই, বাঙালি দোকান নাই। তারপর আমার আম্মা আবার পান খায়, বলতেছে এখানে পান পাবো না, ঠিক আছে, বাঙালি মানুষ পাবো না, মানে মজা করো আর কি। তা আম্মা বলতেছে তুমি চলে আসো। তো 1 মাস 2 মাস করে পরে ভাবলাম যে না, আমি এখানে 2 জায়গার বিয়ার করতেছি, আর থাকবো না, চলে যাই নিউ ইয়র্কে। নিউ ইয়র্কে চলে আসার পরে আমার যে এক্সপিরিয়েন্স, যে পাংচুয়ালিটি তৈরি হলো, এটা আমার খুব কাজে লাগছে। এর মাঝে আমি গ্রিন কার্ড পেয়ে গেছি। মানে আমি যেহেতু ইমিগ্রেন্ট ভিসায় গেছি, আমি যাওয়ার পরে আমার এইখান থেকে গ্রিন কার্ড অ্যাপ্লাই করা হয়েছিল। এইখান থেকে আমি বাংলাদেশ থেকেই, বা এটা কি যাওয়ার আগে আমি যখন ভিসা পেয়ে গেছি তখন অ্যাপ্লাই করা হয়েছিল। তখন অ্যাপ্লাই করে যে আমার চাচা, তিনি তো খুবই পাংচুয়ালিটি এবং কনসার্নের বিষয়। আচ্ছা, আপনাদের কি কোনো ইন্টারভিউ ফেস করা লাগছে? ইন্টারভিউ দিতে হয়েছে? হ্যাঁ, ইন্টারভিউ দেওয়া লাগছে। আমরা যখন তোমার ইন্টারভিউ ডেট পেলাম, তার আগেই তো আমাদের মেডিকেল করছে, মেডিকেল সব কমপ্লিট হওয়ার পরে আমরা ইন্টারভিউ ডেটে যাওয়ার পরে আমাদের এখানে ফেস করতে হয়েছে, আমাদের অনেক কোশ্চেন করছে। বাংলায় করা হয়েছে নাকি ইংলিশে? হ্যাঁ, একজন দোভাষী ছিল। দোভাষী ছিল।
তো আমেরিকান যে অনেক ওখানে দেখছি অনেকেই তারা বাংলায় ভালো বলতে পারতেছে, তাদের দোভাষী লাগে না, না। সব বুঝে, অথচ আমেরিকান হ্যাঁ, তারা এখন থাকতে থাকতে এভাবে বুঝে গেছে। আচ্ছা। খুব নাইস, তারা খুব পোলাইট এবং খুবই ফ্রেন্ডলি। হ্যাঁ যার পরে আমার আব্বা আম্মা সব বলতেছে যে মেইন ক্যান্ডিডেটকে, আমি বললাম আব্বা আমি হেল্প করতেছি, তারা কিন্তু বোধার করতেছে না। তো বাঙালি ভাই আমাকে একটু কোশ্চেন করলো কেন যাচ্ছি, হ্যাঁ পরে আমেরিকা কেন ভালো লাগে। হ্যাঁ আমি বললাম যে আমেরিকা খুব দেখতে সুন্দর, তারপরে এখানে থাকতে খুব শান্তির, এগুলো বললাম। তারপর আমাকে একটা কোশ্চেন আমি আটকে গেছি, বুঝছো, সেটা বলতেছে যে আমি কি নিয়ে পড়াশোনা করি। তা আমি বলতেছি আমি তো ডিগ্রিতে আছি, কোন সাবজেক্ট। তা আমি দর্শন যে সাবজেক্টটা আছে, আমি তখন ওইটা আমার মাথায় আসতেছে না, ইংলিশটা, ঠিক আছে, আমি বলছি দর্শন, ঠিক আছে, এই দর্শন করতেছে। ও একবার জায়গা দুইবার কোশ্চেন পরে দেখলো যে আমি বলতে পারতেছি না, আমাকে স্কিপ করলো, ছেড়ে দিল। কিন্তু ও অন্য কেউ চাইলে কিন্তু এটা, আমি তার আগে একজনকে দেখলাম, সে তার ওয়াইফ থাকে আমেরিকায়, তার কোশ্চেনের জন্য তার ভিসা দিল না, কোশ্চেনে সে পারতেছে না, মিলতেছে না, তার বলতেছিল যে আমি শুনতেছিলাম তোমার বাচ্চাকে কে রাখে, তোমার ওয়াইফ কখন কাজ করে, মানে কোশ্চেনে উল্টাপাল্টা বলার কারণে তাকে দেয় না। তা আমি ভয় করতেছিলাম যে আল্লাহ আমি বলতে পারলাম না দর্শন ইংলিশটা, ঠিক আছে, আমি পাবো কিনা। পরবর্তীতে আরো কিছু কোশ্চেন করলো, আমার চাচার ছবি দেখলো, মূলত ওর ফটোটা, মানে আসলে যে আমরা পরিবার, তারা তো আসলে জানে না আমরা পরিবার, আমার চাচা, আমার আব্বা, তার আপন ভাই, তারা এটা তো মেকও করা যায়, তাই না? আমাদের বাংলাদেশ সব সম্ভব, তারা জানে না, তারা জানে তোমাকে আমার আপন ভাই বানানো সম্ভব, যে আমার বাবার নাম তোমার বাবার নাম সেম দিয়ে ও আমার ছোট ভাই, অ্যাপ্লাই করে দাও। তো এর জন্য তারা ফটো, ইভেন এভরি সিঙ্গেল, মানে যেটা আসলে ইমিগ্রেন্ট ভিসা, যেটা ধরো আমি আমার ওয়াইফকে নিয়ে যাচ্ছি, বা আমার বাবা মাকে নিচ্ছি, বা আমার পরিবারকে নিচ্ছি, একটা গ্রুপ ফটো দেখতে চাই খুব আগের, ওইটা ধরো রিয়ালাইজ করে না আসলে এরা ফ্যামিলি মেম্বার। তো অনেক ফটো ছিল, এই ফটোর জন্য দেখো আমার চাচা, আমাদের যখন ইন্টারভিউ ডেট আসছে, আমার চাচা আমাদের জন্য চলে আসছে, পুরো পরিবারকে একসাথে করছে, একসাথে করার পরে খাওয়ার টেবিলে আমরা ফটো তুলতেছি একবার, ঠিক আছে, একবার গোদার বাজার যায় ফটো তুলতেছি, একবার এই পানার চত্বরে এসে ফটো তুলতেছি, রিক্সায় ফটো তুলতেছি, অটোতে ফটো তুলতেছি, খালি ফটো তোলা হয়েছে প্রায় 2-3 দিন। এইগুলো আমরা আবার প্রিন্ট করে নিয়ে চলে গেছি। আবার আগের কিছু ছবি ছিল যেগুলা এর আগে চাচা আসছে, তখন ওই ছবিগুলো আমরা আবার দেখাইছি, তখন ওরা একটু বিলিভ করছে। পরে আমাদের কনগ্রাচুলেশন জানাইলো, আমাদের পাসপোর্ট গুলো রেখে দিল, আলহামদুলিল্লাহ। ঠিক 3 দিন পরে পাসপোর্ট চলে আসছে। বিশ্বাস করবো না, তারপরের সপ্তাহে আমরা চলে আসি আমেরিকা। মানে তখনই আপনার গ্রিন কার্ড আলটিমেটলি ওটা অ্যাপ্লাই করা হয়েছে, এবং আমেরিকা যাওয়ার আমি 3 মাস পরে, আমি যখন জর্জিয়া, আমার গ্রিন কার্ড চাচার বাসায় চলে আসছে 3 মাস পরে। ওইটা ফি নিছে তোমার $200 না সামথিং, $220 এরকম ফি নিছিল। মানে 3 মাসের মধ্যে গ্রিন কার্ড ইজিলি পেয়ে গেছি। তারপর থেকে তো সব জায়গায় মনে করো ব্যাংক অ্যাকাউন্ট করা, এই করা সেই করা, সবকিছু করতে পারতেছি আলহামদুলিল্লাহ। এখন এই যে পাসপোর্টটা আমেরিকান নাগরিকত্ব, এইটার জার্নিটা আমাদের আমেরিকান নাগরিকত্বের বিষয়টা হচ্ছে তোমার 36 মাস তোমার আমেরিকায় স্টে করতে হবে, বুঝছো? যদি কেউ 36 মাস স্টে করে, এটা কি গ্রিন কার্ড পাওয়ার পরে? আচ্ছা, তুমি ধরো আমি যদি বাংলাদেশে গ্রিন কার্ড যার আছে, সে সর্বোচ্চ তোমার হচ্ছে 1 বছর আগে চলে যেতে হয়, 6 মাসের মধ্যে চলে যেতে হয়। আবার যদি তোমার করা যায়, কি বলে, যদি এটা বাড়ানো যায় তাহলে 2 বছর সর্বোচ্চ থাকতে পারে। এটা এর জন্য আমরা অ্যাপ্লিকেশন করতে হয়। তো আমি যদি গ্রিন কার্ড নিয়ে যে বাংলাদেশ 2 বছর থাকে, এটা কাউন্ট হবে না। মানে আমি ওখানে যতদিন স্টে করবো, 36 মাস স্টে করলে আমি তখন অ্যাপ্লাই করতে পারবো। আচ্ছা, তো আমিও প্রায় 5 বছর ছিলাম। 5 বছর, তোমার 3 মাস আগে অ্যাপ্লাই করে দিছি। অ্যাপ্লাই করার পর তো আমরা তারপরে আমাকে আস্তে আস্তে ডাকলো। আচ্ছা, তোমার আগে ফিঙ্গার নিল, ফিঙ্গারের দিনগুলো গেলাম, যাওয়ার পরে খুব এক্সাইটেড পাসপোর্টের জন্য। পাসপোর্টের জন্য প্রথমে ফিঙ্গারের ডেট আসছে। ফিঙ্গারের ডেট আসার পরে ফিঙ্গার দিয়ে আসলাম, ছবি টবি তুললো। তারপরে আমার আবার ডেট আসছে, তোমার হচ্ছিল ওথের ডেট না, ইন্টারভিউ ডেট আসছে। ওইটা আসলে মূল কোশ্চেন, 100 সিভিক টেস্ট থাকে। 100 সিভিক টেস্টের মধ্যে তোমার 10টা ধরবে, 10টার মধ্যে 6টা পারতে হবে। মানে কি টাইপের কোশ্চেন একটু বলা যাবে? এখানে ধরো আমাদের মানে ফাদার অফ প্রেসিডেন্ট কে ছিল, আমেরিকার ইতিহাস, ঠিক আছে, কতজন সিনেট আছে, কতজন হাউস অফ রিপ্রেজেন্টেটিভ আছে, তারপর তোমার দ্বিতীয় বিশ্বযুদ্ধে কে প্রেসিডেন্ট ছিল, প্রথম বিশ্বযুদ্ধে কে প্রেসিডেন্ট ছিল, প্রথম বিশ্বযুদ্ধ কার সাথে হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধে কার সাথে হয়, কতগুলো টেরিটরি আছে, কতগুলো টেরিটরি, কতগুলি তোমার স্টেট আছে, ওভারঅল টোটাল আমেরিকার হিস্টোরি নিয়ে একটা অন অ্যাভারেজ তোমার একটা 100 প্রশ্ন থাকে। ওই 100 প্রশ্ন তোমার লার্ন করতে হয়।
হ্যাঁ মিনিমাম কতগুলো অ্যানসার দিতে হয়? তোমার 10টার মধ্যে 6টা হইতে হবে। 10টার মধ্যে 6টা হইতে হবে। ওরা 10টা কোশ্চেন করবে 100-র মধ্যে, ওইটার মধ্যে তোমার 6টা। আবার সহজ, যারা বয়োবৃদ্ধ 65 বছর তাদের জন্য স্পেসিফিক 20টা প্রশ্ন আছে। স্পেসিফিক 20টা প্রশ্ন আছে, তারা 20টা প্রশ্নের মধ্যে তারা প্রশ্ন করবে, 10টা করবে, 6টা হইতে হবে। আবার যারা একদম ডেভেলপ বা তোমার যারা ডিসেবল, তাদের জন্য আবার তাদের কোনো প্রশ্নই নেই, তারা লয়ার নিয়ে আসবে, লয়ার প্রশ্ন উত্তর দেবে, লয়ার দিয়ে মানে হ্যাঁ এরকম আছে। অনেক ডিসেবল কথা বলতে পারে না, অথচ সেই ওখানে বসবাস করতেছে অনেকদিন ধরে, তার গ্রিন কার্ড আছে, সো তার তো সিটিজেন হইতে হবে। তো অনেক সুযোগ সুবিধা, মানে সব দিকে সহজ মনে হবে, কোথাও কোনো জটিলতা নাই, বুঝছো, এত ইজি। তো এইটা একটা ব্যাপার গেল। তো আমি পরবর্তীতে আমার 10টা প্রশ্ন করলো, 10টা প্রথম যে 6টা ছিল 6টাই পাস, ঠিক আছে, 6টাই পাস, কোনো বলা বুঝছো, একদম কনফিডেন্স নিয়ে বসলাম, আল্লাহর নাম নিয়ে আমাকে কোশ্চেন করা হলো, এবং ওরা খুব মানে তোমার সাথে খুব ভাবে কথা বলবে না, আবার তোমাকে একদম খুব রাগান্বিত না, মানে নার্ভাস আর কিছু নেই, মানে নরমাল খুব ফ্রেন্ডলি। আমি তাকে স্যার সম্বোধন করতেছিলাম, বলতেছিল ইউ ডোন্ট হ্যাভ টু কল মি স্যার, ঠিক আছে, আমাকে স্যার বলতে হবে না, ঠিক আছে, এরকম বলতেছে, খুবই ফ্রেন্ডলি। কোশ্চেন করলো, অ্যান্সার করলাম, আমাকে আবার এরপরে ছিল একটা পার্ট গেল, তারপরে তোমাকে হচ্ছিল লিসেনিং করতে হবে। ওরা লিসেনিং বলবে যে একটা জিনিস, আমি ওইটা আবার রিপিট করব, ঠিক আছে, ওইটা আবার একটা গেল, আবার ওরা যেটা বলবে আবার এটা লিখতে হবে, এটা তোমার রাইটিং এ। এই 3টা জিনিস পাস করার পরে আমাকে ওরা বললো যে তোমাকে বাই মেলে তোমাকে ওথ ডেট দেওয়া হবে। আচ্ছা, মানে কংগ্রাচুলেশন যখন জানাইলো সেই মোমেন্টটা, ওরা কংগ্রাচুলেশন জানায় নাই না, তখন ওরা কনফিউজ মানে রেখে দিছে, কেন ওরা আমাকে স্টিল আনটিল আমি ওথ হওয়া পর্যন্ত, ওথ হলে সিটিজেন, তখন কনগ্রাচুলেশন। আমি এর মধ্যে কোনো ক্রাইম করি কিনা, আচ্ছা, 1 মাসের একটা ডিস্টেন্স থাকে, অথবা আমি এর মধ্যে দেশের বাইরে গেছি কিনা, কোনো অকারেন্স করছি কিনা, এটা ওরা জাস্টিফাই করে। তো ওরা এটা জাস্টিফাই করে যে আমার কোনো ক্রাইম হচ্ছে কিনা 1 মাসের মধ্যে। তো এটা পরে এর জন্য ওরা তখন কনগ্রাচুলেশন বলে না, ওরা জাস্ট একটা লেটার দিয়ে দেয় যে আমি সিভিক টেস্টে পাস, রাইটিং টেস্টে পাস, এবং তোমার স্পিকিং মানে লিসেনিংটা পাস। তারপরে আমাদের বাই মেলে ডেট আসে, ওই ডেটে আমরা ছিলাম যখন ওথ নেই, তখন প্রায় 100 জন একসাথে একটা ওথ নেওয়া হয়। একজন সুপ্রিম জাজ থাকে, তিনি আসেন, এবং এই 100 জন মানুষের প্রায় 33 দেশের মানুষ ছিল, 33টা দেশের মানুষ সিটিজেন হয়েছে আমরা একসাথে ওই দিনে। ওই জাজ এসে এগুলো বলতেছিল যে এখানে আপনারা 33 দেশের মানুষ, 33 বর্ণের মানুষ, রঙের মানুষ, আপনারা আজকে এই আমেরিকার নাগরিক হইলেন, আপনাদের জন্য আজকে এই দেশ উন্মুক্ত, এই দেশের আপনার যে রাইট গুলো আছে এগুলো থাকবে। এবং খুবই নাইসলি পোলাইটলি 5-7 মিনিট আমাদেরকে বললো, তারপরে একটা শপথ করে হলো সবাইকে, আমরা দেশের জন্য কাজ করব, দেশের সপক্ষে কাজ করব, দেশে যেহেতু দেশের নাগরিক, এভাবে ওত করার পরে আমাদের একটা সার্টিফিকেট দেওয়া হলো। তো আলহামদুলিল্লাহ ওই তখন থেকে আমরা নাগরিক, তখন থেকে নাগরিক আলহামদুলিল্লাহ। সেই জিনিসটা ভিডিও আমি খুব এক্সাইটেড ছিলাম। এখন দেখবেন এই যে ভিডিওটা দেখতেছেন, উনি কিন্তু ফ্ল্যাগ নিয়ে, কিন্তু এই মোমেন্টটা আসলে খুবই চমৎকার। আমি দেখতেছিলাম আর কল্পনা করতেছিলাম যে কতটা হ্যাপি, খুবই হ্যাপি ছিলাম, বিশেষ করো, কারণ এগুলো অনেকের ড্রিম কার্ড, যেহেতু ড্রিম, সেখানে আবার সিটিজেন হওয়া আরো ড্রিম। তো পরবর্তীতে আমি আবার ওইটা নিয়ে তখন পাসপোর্ট করে ফেলি। ওইটাই আর কি, তোমার সার্টিফিকেটটা জমা দিলে তখন এটা পাসপোর্ট করা যায়। এবং মজার ব্যাপার, আমার দেশ আসার গল্প হচ্ছে, আমি 3 তারিখে ওথ করি, বুঝছো, 3 তারিখে ওথ করি, আমি তোমার 4 তারিখে হচ্ছিল পাসপোর্ট করে ফেলেন, একদিনে পাসপোর্ট করি। আমি 3 তারিখে ওথ করি না, আমি 1 তারিখে বাংলাদেশে আসার টিকিট কাটি, বুঝছো, উইথাউট পাসপোর্ট, যে আমি আমেরিকান পাসপোর্ট নিয়ে দেশে যাবো। 3 তারিখে ওথ করি, ওতে আমি নাগরিক, 4 তারিখে আমি পাসপোর্টে চলে যাই ওই কাগজ নিয়ে, আমার ইমিডিয়েট বাংলাদেশ যেতে হবে। এবং কত সহজ দেখো, এই বাংলাদেশ হলে কত হ্যাসেল হইতো, বা আমি না বলি আমাদের বাংলাদেশ হয়তো এখন আর এরকম দুর্নীতি বা এগুলো হবে না আশা করি, এখন যেহেতু নতুন সরকার হচ্ছে, হ্যাঁ, কিন্তু আমেরিকা সহ ইউরোপ কান্ট্রি গুলা সবকিছু সহজ করছে মানুষের জন্য, মানুষের কষ্ট কেমন কিছু করে নাই, বুঝছো, মানে একদিনে পাসপোর্ট, কোনো হ্যাসেল নাই, পাসপোর্ট পেলাম। তো উইদাউট পাসপোর্ট আমি টিকিট করি, উইদাউট পাসপোর্ট, হ্যাঁ, 1 তারিখে, 3 তারিখে আমার ওথ হয়, 4 তারিখে পাসপোর্ট করি, 5 তারিখে আমার পাসপোর্টে ভিসা লাগাই, একদিন ভিসা লাগানো। চিন্তা করো, ভিসা কোনটা, নো ভিসা, মানে বাংলাদেশে তো আমি নাগরিক, আমেরিকান নাগরিক। আচ্ছা, এই ক্ষেত্রে কি আপনার কি 2টা পাসপোর্ট ইউজ করা লাগতেছে নাকি একটা পাসপোর্ট? না, একটা পাসপোর্ট, মানে আমি এখন আমেরিকান পাসপোর্ট ইউজ করতেছি, বাংলা পাসপোর্ট আছে হোয়াটএভার, কিন্তু আমার
বাংলাদেশ আসতে হলে আমেরিকান নাগরিকের পাসপোর্ট নিয়ে তাহলে আমাকে 9 ভিসা লাগাতে হবে যে আমি 2 দেশের নাগরিক। হ্যাঁ হ্যাঁ তো ওইটা লাগাই নিয়ে আসি, হ্যাঁ। আবার ইজি, আবার 6 তারিখে আমি চলে আসি। তো এটা একটা মিরাকেল ছিল। তো আমার জীবনে খুবই একটা আনন্দের সময় ছিল আমেরিকান নাগরিক হওয়া, আল্লাহর কাছে শুকরিয়া। তো এইটা একটা ব্যাপার। তো আমার জীবনটা সহজ ছিল, কিন্তু এরকম এই স্ট্রাগল করা যারা গ্রিন কার্ড পাচ্ছে তারা কিন্তু আবার 5 বছর পার করার পরে আবার কিন্তু নাগরিক হতে পারবে। তাদের এই গ্রিন কার্ডটাই ড্রিম। তাদের জীবনের অনেক করুণ হিস্টোরি আছে, অনেকের বাবা মারা গেছে, মারা গেছে, অনেকের ভাই মারা গেছে, স্ত্রী মারা গেছে, সন্তান মারা গেছে, আসতে পারতেছে না, মনে করতেছে সামনের বছর আমরা গ্রিন কার্ড পেয়ে যাবো, এখন মা মারা গেছে, যাইতে পারতেছে না, বুঝছো? এরকম অনেক কষ্টের জীবন আছে। আমি মনে করি কি তোমার একটা সময় দেশে চলে আসা উচিত। অনেকের যারা অনেক বছর 10-15 বছর বিদেশ করতেছে তারা একটা ভালো টাকা মেক করলে দেশে এসে পরিবারকে সময় দেওয়া উচিত। অযথা গ্রিন কার্ডের আশায় 25 বছর 20 বছর না কাটায় পরিবারকে সময় দেওয়া উচিত। মানুষ বাঁচাই কয়দিন, তাই না? তুমি একটা টাকা মেক করো, যে টাকাটা মেক করলে দেশে সেটা ভালো জায়গায় থাকতে পারতেছো, থাকো। গ্রিন কার্ড যদি নাও হয়, সময় হোক, চলে আসো। কারণ এরকম অনেকে দেখছি নিজের মাকে দেখতে পারে না, নিজের সন্তান মারা গেছে, তার মাটি দিবে সুযোগ নাই, তারা মনে করতেছে যে না কষ্ট হচ্ছে কিন্তু যাইতে পারতেছে না। তো এর জন্য আর কি অনেকের কষ্টের জীবন ছিল গ্রিন কার্ডের। কিন্তু আমার জীবনের হিস্ট্রি বললাম, আমার জীবনটা সহজ হয়েছে আমার চাচার জন্য, এবং আল্লাহর রহমত ছিল। আমার চাচার জন্য দোয়া করবেন, এবং আমি আমার পরিবার নিয়ে যেন ভালো মতো থাকতে পারি, আমার জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরকম চাচা আসলে পাওয়া খুবই ভাগ্যের মতো। আমরাও দেখছি আমাদের লাইফে অনেক চাচা, অনেকের জীবনে, কিন্তু এরকম চাচা পাওয়া আসলেই, এই যে কপালটা দেখছেন না, এই কপালে লেখা থাকতে হবে যে আসলে চাচা আছে, ওইরকম চাচা এখনো পৃথিবীতে বেঁচে আছে। সো ওই চাচা যদি আমাদের এই ভিডিওটা দেখে থাকেন, আঙ্কেল যদি ভিডিওটা দেখে থাকেন, আঙ্কেলের জন্য অনেক অনেক দোয়া, মন থেকে দোয়া করি আঙ্কেল যেন দীর্ঘদিন ধরে বেঁচে থাকেন আমাদের মাঝে। শুধু আমার চাচা না, এরকম অনেক চাচা আছে আমেরিকায় যারা পরিবার সকলকে কষ্ট করে নিয়ে গেছে। সকল চাচাই ভালো থাকুক, সকল চাচাই ভালো থাকুক, সেই কামনা। আর এই যে আমাদের এখান থেকে একটা জিনিস শিক্ষা, সেটা হচ্ছে যে আসলে স্ট্রাগল, যে এট এ টাইম শুধু গ্রিন কার্ডটার জন্যই পড়ে থাকা, পরিবারকে সময় না দিয়ে, মানে ওই যে মারা যাচ্ছে, সবুজ ভাই মেনশন করলো যে আসতে পারতেছে না। সো এই জিনিসটা না করে আমরা বাংলাদেশে ব্যাক আসি, ওই আমাদের আলটিমেটলি কিছু তো টাকা পুঁজি জমাই হয়, ওই টাকা দিয়ে আমরা বেটার দেশে করি, পরিবারকে সময় দেয়। এটা কিন্তু সো ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। সো আজকে আমরা প্রায় 42 থেকে 45 মিনিট কথা বলে ফেলছি। গল্পে কখন এই সময় চলে গেছে আসলে বুঝতে পারি নাই। সো যারা আমাদের এই পডকাস্টটা এখন পর্যন্ত দেখছেন, সবাইকে অনেক ধন্যবাদ। সবুজ ভাই, আপনার যদি লাস্ট 2-4টা ওয়ার্ড থাকে আমাদের দর্শকদের জন্য বলতে পারেন। শেষ কথা হচ্ছিল, যারা আমেরিকান ভিসা আসবেন তারা আপনাদের পরিবারকে মানে যেভাবে আপনার হেল্পটা পাইলেন সেম ভাবে আপনার পরিবারকে হেল্প করবেন, এবং আপনার যে পরিবারের যে মামা হোক, চাচা হোক, যারা আপনাদের এই জায়গাটা নিয়ে আসে, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং তাদের প্রতি শ্রদ্ধাবোধ রাখা। সেই সাথে নিজের মাতৃকে, দেশকে কখনো ভুলে না যাওয়া।